আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। বিশ্বের বড় কোম্পানিতে একের পর এক ছাঁটাই, চাকরির বাজারে অনিশ্চয়তা বাড়ছে। জুলাই থেকে শুরু হচ্ছে ট্রাম্প অ্যাকাউন্টস, শিশুদের $1000 দিয়ে বিনিয়োগ শুরু। যুক্তরাষ্ট্রে সুদের হার অপরিবর্তিত, অর্থনীতি শক্ত অবস্থানে, ফেডের ঘোষণা। নিউ ইয়র্ক সিটির বাজেট সংকট বৃদ্ধি, ধনী ও বড় কোম্পানির উপরে কর বৃদ্ধির চাপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বিশ্বজুড়ে বড় কোম্পানিগুলোতে একের পর এক ছাঁটাই চলায় চাকরির বাজারে অনিশ্চয়তা বেড়েছে। প্রযুক্তি, খাদ্য ও পরিবহন খাতে হাজার হাজার কর্মী কাজ হারাচ্ছেন। যুক্তরাষ্ট্রে নিয়োগ স্থবির থাকলেও ব্যয় বৃদ্ধি, শুল্ক ও এআই ভিত্তিক পুনর্গঠনের কারণে প্রতিষ্ঠানগুলো কর্মী সংখ্যা কমাচ্ছে। বিশ্বজুড়ে বড় বড় প্রতিষ্ঠানে ছাঁটাই বাড়তে থাকায় কর্মীদের মধ্যে চাকরি নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রে অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান শ্রম বাজার কার্যত না বিয়োগ না ছাঁটাই এই অবস্থায় আটকে আছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে অনেক কোম্পানি নিয়োগ বন্ধ রাখার পাশাপাশি কর্মী ছাঁটাইও শুরু করেছে। গত মাসে যুক্তরাষ্ট্রে মাত্র 50,000 মানুষ চাকরি যোগ হয়েছে, যা আগের মাসের তুলনায়ও কম। একই সঙ্গে প্রযুক্তি, খাদ্য, পরিবহন, খুচরা বিক্রি সহ বিভিন্ন খাতে একের পর এক বড় ছাঁটাইয়ের ঘোষণা আসছে। ই কমার্স জায়ান্ট অ্যামাজন সাম্প্রতিক দফায় প্রায় 16,000 কর্পোরেট কর্মী ছাঁটাই করেছে। মাইক্রোসফট, ইন্টেল ও এইচপির মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে বিনিয়োগ বাড়াতে গিয়ে কর্মী সংখ্যা কমাচ্ছে। ইন্টেল একাই কয়েক বছরে প্রায় 25,000 কর্মী কমানোর পথে। পরিবহন খাতে ইউপিএস এবছর 30,000 পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। খাদ্য খাতে টাইমস ফুড একটি কারখানা বন্ধ করে হাজার হাজার কর্মসংস্থান বিলুপ্ত করেছে, যা একটি ছোট শহরের অর্থনীতিতে বড় আঘাত এনেছে। এদিকে নেসলে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এবং নোভো নর্ডিক্সের মতো বহুজাতিক প্রতিষ্ঠানও খরচ কমাতে বড় পরিসরে ছাঁটাই করছে। অনেক কোম্পানি বলছে, নতুন শুল্ক, মুদ্রাস্ফীতি এবং ভোক্তাদের ব্যয় কমে যাওয়াই এর প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে, কাগজে কলমে বেকারত্ব কম থাকলেও বাস্তবে চাকরির নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত হয়ে উঠেছে। অ্যামাজন আরও 16,000 কর্পোরেট কর্মী ছাঁটাই করছে, যা অক্টোবর থেকে মোট 30,000 কর্মীর রিডাকশনের অংশ। প্রজেক্ট ডন নামে অভ্যন্তরীণ পরিকল্পনার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এআই ও প্রশাসনিক জটিলতা কমানোর জন্য এই পুনর্গঠন কর্মী সংখ্যা কমানোর পথে কোম্পানিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন আরও 16,000 কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ভুলবশত পাঠানো একটি ইমেইলের মাধ্যমে কর্মীরা এই ছাঁটাইয়ের খবর জেনে যান, যা নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। বিবিসির দেখা ওই ইমেইলটি মঙ্গলবার রাতে পাঠানো হয়েছিল। এতে যুক্তরাষ্ট্র, কানাডা ও কোস্টারিকার কর্মীদের ছাঁটাইয়ের কথা উল্লেখ ছিল। পরে ইমেইলটি দ্রুত প্রত্যাহার করা হলেও ততক্ষণে বিষয়টি ছড়িয়ে পড়ে। বুধবার সকালে অ্যামাজন আনুষ্ঠানিকভাবে জানায়, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়ে কোম্পানিকে আরও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গালেত্তি বলেন, প্রতি কয়েক মাস পর পর বড় আকারের ছাঁটাই করার পরিকল্পনা কোম্পানির নেই। তবে অক্টোবর মাসে 14,000 কর্মী ছাঁটাইয়ের পরও কিছু টিম তাদের কাঠামোগত পরিবর্তন সম্পন্ন করতে পারেনি, যার ফলেই নতুন করে এই সিদ্ধান্ত। বর্তমানে বিশ্বজুড়ে অ্যামাজনের কর্মী সংখ্যা প্রায় 15 লাখ, যার মধ্যে কর্পোরেট কর্মী প্রায় 3.5 লাখ। তবে সর্বশেষ ছাঁটাই কোন দেশ বা কোন বিভাগে হবে সে বিষয়ে কোম্পানি বিস্তারিত জানায়নি। প্রজেক্ট ডন নামের একটি অভ্যন্তরীণ পরিকল্পনার আওতায় এই ছাঁটাই হচ্ছে বলে জানা গেছে। সাবেক কর্মীদের মতে অ্যামাজন মোট প্রায় 30,000 কর্মী ছাঁটাইয়ের লক্ষ্যেই এগোচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় সংকোচন, কড়া অফিস নীতি এবং ভবিষ্যৎ প্রযুক্তি বিনিয়োগ সব মিলিয়ে অ্যামাজন এখন নিজেদের কার্যক্রম নতুন করে সাজাচ্ছে।
মার্কিন সরকার 2025 থেকে 2028 সালে জন্ম নেওয়া শিশুদের জন্য চালু করছে ট্রাম্প অ্যাকাউন্টস। প্রতিটি অ্যাকাউন্টে সরকার দেবে $1000 সিড মানি। বড় ব্যাংকগুলো যেমন জেপি মর্গান ও ব্যাংক অফ আমেরিকা সরকারি অবদান মিলিয়ে অতিরিক্ত অর্থ যোগ করবে। অ্যাকাউন্টে বিনিয়োগ হবে কর সুবিধাপ্রাপ্ত ইন্ডেক্স ফান্ডে, যা দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ ট্রাম্প অ্যাকাউন্টস তরুণ প্রজন্মের সঞ্চয় বাড়াতে কতটা কার্যকর হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এই কর্মসূচির আওতায় 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেওয়া মার্কিন শিশুদের জন্য সরকার বিশেষ কর সুবিধাপ্রাপ্ত বিনিয়োগ হিসাব খুলে দেবে। প্রতিটি অ্যাকাউন্টে শুরুতেই সরকার দেবে $1000 সিড মানি। মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, আগামী জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি চালু হবে। বৈধ সোশ্যাল সিকিউরিটির নম্বর থাকা শিশুদের নামে খোলা এসব অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করা হবে স্বল্প ব্যয়ের ইন্ডেক্স ফান্ডে, যা সময়ের সঙ্গে কর ছাড়ের সুবিধায় বাড়বে। অর্থ উত্তোলনের সময় আয়কর দিতে হবে। ইতোমধ্যে 5 লাখের বেশি পরিবার এই কর্মসূচিতে নাম লিখিয়েছে। জেপি মর্গান চেজ, ব্যাংক অফ আমেরিকার মতো বড় নিয়োগকর্তারা সরকারের জমা টাকার সঙ্গে মিলিয়ে অতিরিক্ত অর্থ দেওয়ার আগ্রহ দেখিয়েছে, যা সঞ্চয়ের পরিমাণ আরও বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ তরুণদের দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী করতে সহায়ক হতে পারে। তবে এর সাফল্য অনেকটাই নির্ভর করবে আর্থিক সাক্ষরতা ও নিয়মিত সঞ্চয়ের অভ্যাসের ওপর। সঠিক দিক নির্দেশনা না থাকলে কেবল অ্যাকাউন্ট থাকাই কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। র‍্যাপ তারকা নিকি মিনাজ জানিয়েছেন তিনি ট্রাম্পের ইমিগ্রেশন গোল্ড কার্ড পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার পথে রয়েছেন। তিনি কার্ডটি দেখিয়ে লিখেছেন, ফাইনালাইজ করছি নাগরিকত্বের কাগজপত্র। এই গোল্ড কার্ড বিদেশিদের স্থায়ী বাসিন্দার অধিকার দেয়। 5 বছর পর কার্ডধারীরা পূর্ণ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। নিকি মিনাজ ছোটবেলায় ত্রিনিদাদ থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি বলেন, ট্রাম্পের প্রতি তার সমর্থন অটুট এবং সমালোচনা তাকে আরও প্রেরণা যোগাচ্ছে। নিকি মিনাজ ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউস ইভেন্টে উপস্থিত ছিলেন, যেখানে ট্রাম্পের ট্রাম্প অ্যাকাউন্টস শিশুদের জন্য নতুন বিনিয়োগ অ্যাকাউন্টের কথা প্রচার করা হয়। নিকি মিনা লিখেছেন, এই প্রোগ্রামে সে অর্থ সহায়তা করবে। তিনি বলেন, আমি সম্ভবত প্রেসিডেন্টের নম্বর 1 ফ্যান এবং তা কখনো পরিবর্তন হবে না। যাকে বলবে তা আমাকে প্রভাবিত করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। 2 দিনের নীতি বৈঠক শেষে ফেড জানায়, তাদের নীতিগত সুদ হার 3.50 থেকে 3.75% মধ্যেই থাকবে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের ঝুঁকি আগের তুলনায় কমেছে। তবে তিনি স্বীকার করেন, মূল্যস্ফীতি এখনও কিছুটা উঁচু পর্যায়ে রয়েছে। ফেডের মতে, শ্রমবাজারে ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে এবং চাকরি হারানোর ঝুঁকি বড় আকারে বাড়ছে না। এই পরিস্থিতিতে এখনই সুদের হার কমানোর প্রয়োজন দেখছে না নীতি নির্ধারকরা। যদিও বৈঠকে 2 জন ফেড গভর্নর সুদ কমানোর পক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত সুদ কমানোর আহ্বান জানিয়ে আসছেন। ফেডের এই সিদ্ধান্ত বিনিয়োগকারী এবং ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। সোশ্যাল সিকিউরিটি সুবিধা হ্রাসের সংখ্যা বাড়ছে। 2033 থেকে 34 সালে মাসিক বেনিফিট স্বয়ংক্রিয়ভাবে 20% বা তার বেশি কমতে পারে। যারা অবসর নেওয়ার পথে তাদের বিকল্প আয়ের প্রস্তুতি নেওয়া জরুরি, অন্যথায় দৈনন্দিন খরচে সমস্যা হতে পারে। সোশ্যাল সিকিউরিটি দীর্ঘদিন ধরে বৃদ্ধ বয়সী আমেরিকানদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আয় উৎস। তবে 2025 সালের ট্রাস্টিজ রিপোর্ট অনুযায়ী এই তহবিল 2033 সালের পর সম্পূর্ণ সুবিধা দিতে পারবে না। তখন তহবিলের আয়ের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সুবিধা কমানো হবে, অর্থাৎ মাসিক পেনশন কমে যাবে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী অনেকের মাসিক চেক 20 থেকে 23% কমতে পারে। উদাহরণস্বরূপ, $2000 পাওয়া মানুষকে পরে $1540 দেয়া হতে পারে। এই সমস্যা হওয়ার কারণ হলো বেশি বয়স্ক মানুষ রিটায়ার করছেন আর নতুন কর্মীর সংখ্যা কমছে। এছাড়া বেতন থেকে ট্যাক্স আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে। যারা এখন অবসর নেয়ার বয়সের কাছাকাছি, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। সরকার এখনো কিছু পদক্ষেপ নিতে পারে, যেমন ট্যাক্স বাড়ানো, অবসর বয়স সামঞ্জস্য করা বা ধাপে ধাপে সুবিধা কমানো। আপনাকে প্রস্তুত নেওয়া উচিত, মানে অন্য আয়ের উৎস তৈরি করা, যেমন 401 বা IRA। এছাড়া খরচ কমানো এবং অর্থ পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ।
সোশ্যাল সিকিউরিটি দীর্ঘদিন ধরে বৃদ্ধ বয়সী আমেরিকানদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আয় উৎস। তবে 2025 সালের ট্রাস্টিজ রিপোর্ট অনুযায়ী এই তহবিল 2033 সালের পর সম্পূর্ণ সুবিধা দিতে পারবে না। আইআরএস এর সিইও ফ্রাঙ্ক বিসিগনানো বলেছেন, যে কোনো সম্ভাব্য সরকারি শাটডাউন হলেও করের রিফান্ড চেক ঠিক সময়ে পাবেন আমেরিকানরা। তিনি জানান, আইআরএস এর কর্মীরা কঠোর পরিশ্রম করবেন যাতে নাগরিকদের সুবিধা ব্যাহত না হয়। গত শাটডাউনের সময়ও আইআরএস এর অফিস খোলা ছিল এবং সবাই সময়মতো সেবা পেয়েছিলেন। সাথে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চলতি বছর কর্মরত আমেরিকানদের জন্য রিফান্ড চেক যথেষ্ট বড় হতে পারে। কর ঋণ এবং হোল্ডিংয়ে পরিবর্তনের কারণে নেট ইনকাম বাড়তে পারে। কংগ্রেস 30 জানুয়ারির মধ্যে বাজেট পাশ করতে ব্যর্থ হলে আংশিক শাটডাউন হতে পারে। তবে আইআরএস নিশ্চিত করেছে এটি করদাতাদের রিফান্ড চেকে প্রভাব ফেলবে না, অর্থাৎ নাগরিকরা তাদের ট্যাক্স রিফান্ড সময়মতো পাবেন এবং আর্থিক সমস্যা এড়াতে পারবেন। নিউ ইয়র্ক সিটি গভীর বাজেট সংকটে। $12.6 বিলিয়ন ঘাটতি মেটাতে ধনী ও বড় কর্পোরেশনের উপরে কর বাড়ানোর দাবি তুলেছেন মেয়র জোহরান মামদানি। তবে পুনর্নির্বাচনের মুখে থাকা গভর্নর ক্যাথি হুকুল কর বাড়াতে অনিচ্ছুক। ফলে শহর ও রাজ্যের মধ্যে উত্তেজনা বাড়ছে। নিউ ইয়র্ক সিটির গভীর আর্থিক সংকটের মুখে শহরের মেয়র জোহরান মামদানি রাজ্যের গভর্নর ক্যাথি হুকুলের ওপর চাপ বাড়াচ্ছেন। ধনী বাসিন্দা ও বড় কর্পোরেশনগুলোর ওপর কর বাড়ানোর জন্য লক্ষ্য শহরের $12.6 বিলিয়ন বাজেট ঘাটতি পূরণ করা। মেয়র মামদানির ভাষায় এই সংকটের মাত্রা গ্রেট রিসেশন বা মহামন্দার চেয়েও ভয়াবহ। তিনি বলেন, এ ধরনের সংকটের সমাধান একক কোনো পদক্ষেপে সম্ভব নয়। আমাদের প্রতিটি সম্ভাব্য পথ অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে শহরের ভেতরে খরচ সাশ্রয়, প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং সবচেয়ে ধনী নিউ ইয়র্কবাসী ও সর্বাধিক লাভজনক কর্পোরেশনগুলোর উপর কর বৃদ্ধি। এছাড়া রাজ্য সরকারের সঙ্গে শহরের আর্থিক সম্পর্ক নতুন করে মূল্যায়নের কথাও বলেন মামদানি। তার মতে, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজ্য ও শহরের মধ্যে দায়িত্ব ও সহায়তার ভারসাম্য পুনর্গঠন জরুরি। তবে গভর্নর ক্যাথি হুকুল, যিনি আগামী নভেম্বরে পুনর্নির্বাচনের মুখে স্পষ্ট জানিয়েছেন তিনি কর বাড়ানোর পক্ষে নন, ফলে নিউ ইয়র্কের বাজেট সংকটকে ঘিরে সিটি হল ও অ্যালবানির মধ্যে রাজনৈতিক ও নীতিগত দ্বন্দ্ব আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিউ ইয়র্কে ইনস্টাকার্ট গ্রোসারি ডেলিভারিতে নতুন ফি বসিয়েছে। এখন প্রতিটি অর্ডারে $5.99 রেগুলেটরি রেসপন্স ফি দিতে হবে। নতুন আইন অনুযায়ী ডেলিভারি কর্মীরা প্রতি ঘন্টায় কমপক্ষে $21.44 উপার্জন করতে পাবেন। এপ্রিল থেকে এই মজুরি হবে $21.13 প্রতি ঘন্টা। ইনস্টাকার্ট বলেছে, নতুন ফি সরকারের নিয়ম মানার জন্য দরকার। নতুন আইন অনুযায়ী গ্রাহকরা ডেলিভারিতে টিপ দিতে পারবেন। ডিফল্ট হিসেবে 10% রাখা হয়েছে। ইনস্টাকার্ট আগে জানিয়েছিল এই নতুন আইন ডেলিভারির দাম বাড়াবে। অনেক গ্রাহক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, কেউ কেউ সাবস্ক্রিপশন বাতিলের কথাও ভাবছেন। কোম্পানি চায় ডেলিভারি কর্মীরা ভালো মজুরি পান এবং গ্রাহকরা সুবিধা পায়। নতুন ফি মানে গ্রোসারি ডেলিভারির খরচ কিছুটা বেড়ে যাবে, কিন্তু কর্মীদের জন্য এটি প্রয়োজনীয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন জেলার ভোটের মাঠে উত্তেজনা বেড়েছে। ঢাকার প্রার্থী ডিম হামলার শিকার হয়েছেন। শরীয়তপুর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ এবং অন্যান্য এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ছোড়াছুড়ি, কার্যালয় ভাঙচুর সহ সংঘাতের ঘটনা ঘটেছে। নির্বাচনী পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, নেতাদের হুমকি ধামকি ও উস্কানি ভোটের পরিবেশ আরও উত্তপ্ত করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলার ভোটের মাঠ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ঢাকায় জামায়াত এনসিপি জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সম্প্রতি ডিম হামলার শিকার হয়েছেন। তিনি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। অন্যদিকে জামায়াত এনসিপি জোটের বিরুদ্ধে বিএনপি উস্কানিমূলক ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছে। এ ধরনের পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি সহ শীর্ষ নেতাদের উত্তেজক বক্তব্য নির্বাচনী মাঠকে আরও সংঘাতপূর্ণ করে তুলেছে।
বিভিন্ন জেলা যেমন শরীয়তপুর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, নাটোর, ভোলা ও লালমনিরহাটে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ছোড়াছুড়ি, ব্যানার পুড়িয়ে দেয়া, কার্যালয় ভাঙচুর এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে সংঘাত তৈরি হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে নেতাদের উস্কানি, হুমকি ধামকি ও অতীতের বিষয় সামনে আনার ফলে ভোটের পরিবেশ আরও উত্তপ্ত ও সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। নির্বাচন কমিশন ও প্রশাসন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও বিশ্লেষকরা মনে করছেন ছোটখাটো সংঘর্ষ দ্রুত সমাধান না হলে এটি ভোটের নিরাপত্তা ও জনগণের আস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞরা রাজনৈতিক দলগুলোর প্রতি সংযত ও দায়িত্বশীল আচরণ অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তারা বলেন, নেতারা যদি নিয়ম না মেনে উস্কানি ছড়ান তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। তাছাড়া প্রচারণার সময় জনগণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করছে। নির্বাচনের মাঠে এই উত্তেজনাপূর্ণ পরিবেশ এবং সংঘাতপূর্ণ কর্মকাণ্ড রাজনৈতিক সচেতনতা, প্রশাসনের তৎপরতা ও সকল পক্ষের দায়িত্বশীল আচরণের ওপর নির্ভর করছে। যুক্তরাজ্যে অবৈধভাবে 23 বাংলাদেশিকে লরিতে পাচারের চেষ্টা করা হয়েছে। ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ জানিয়েছে, বুধবার ডোভার ফেরিঘাটের দিকে যাওয়ার সময় লরিটি থামানো হয় এবং ভেতর থেকে বাংলাদেশিদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে 22 জন বৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিল, তাই তাদের ছেড়ে দেওয়া হয়। একজনকে অভিবাসন বিভাগ আটক করেছে। তদন্তের অংশ হিসেবে লন্ডনের নিউ ক্রস এলাকা থেকে 43 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যাকে অপরাধ চক্রের মূল হোতা মনে করা হচ্ছে। এছাড়া আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা ট্যাক্সি চালিয়ে লরিতে যাত্রী পরিবহন করছিল। লরির চালক 32 বছর বয়সী এক রোমানিয়ানও আটক হয়েছেন। চক্রটি মূলত পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ব্রিটেন থেকে বাইরে নেওয়ার চেষ্টা করছিল। এনসিএর শাখা কমান্ডার সাজু সাসিকুমার জানিয়েছেন, মানুষ পাচারের সঙ্গে যুক্ত চক্রগুলো নৈতিক ও সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। এটি চলমান প্রায় 100টি অভিবাসন পাচার তদন্তের অংশ। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।